সম্প্রতি ভারতের জাতীয় কংগ্রেস নেতা মাননীয় রাহুল গান্ধী একটি প্রচারণা শুরু করেছেন। তিনি বলেছেন ভারতের নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং এটি ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করে। ভালো কথা। তিনি আরও বলেন যে কর্ণাটকে মহাদেবপুর আসনের উদ্ঘাটন যদি পারমাণবিক বোমা হয় তাহলে পরবর্তী উদ্ঘাটনগুলো হবে নাইট্রোজেন বোমা। যাই হোক, আমরা প্রাণে বেঁচে থাকলেই হলো। দর্শক, আজকে আমি 3টে উদাহরণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেখানে কংগ্রেস শাসনকালে কিভাবে ভারতের নির্বাচন কমিশনার চয়ন হতো। 1991 সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 20 মে প্রথম দফা ভোট গ্রহণের পর শিবপেরুম্বদুরে প্রচার চালানোর সময় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। বাকি নির্বাচনের দিনগুলো জুনের মাঝামাঝি পর্যন্ত স্থগিত করা হয় এবং অবশেষে 12 এবং 15 জুন ভোট গ্রহণ হয়। এখানে প্রয়াত রাজীব গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করা আসনের পরিবর্তে পুরো নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়েছিল। যেহেতু 534টি আসনের মধ্যে 211টি আসন প্রথম দফার ভোট গ্রহণের পরে হত্যাকাণ্ডটি ঘটেছিল এবং হত্যার পরে বাকি আসনগুলোতে ভোট গ্রহণ হয়েছিল, তাই 1991 সালের ফলাফল পর্যায়ক্রমে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছিল। কংগ্রেস প্রথম দফায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল, কিন্তু জনসাধারণের শোকের এক বিশাল সহানুভূতির ঢেউয়ে দ্বিতীয় এবং তৃতীয় দফায় জয়লাভ করে। আমরা এখানে যে ভারতের প্রধান নির্বাচন কমিশনের কথা বলছি, তিনি 1999 সালে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। আপনারা কি জানেন তিনি কে? তার নাম কি? তিনি আর কেউ নন, তিনি হলেন টি.এন. শেষন, যিনি ভারতের সবচেয়ে দক্ষ, নিরপেক্ষ এবং সৎ নির্বাচন কমিশন হিসেবে পরিচিত। অন্তত আমাদের এই কথাই বলা হয়েছে এবং এইভাবেই কংগ্রেস আমলে ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে জীবিত এবং সমৃদ্ধ রাখা হয়েছিল। আমি যে পরবর্তী ঘটনাটা নিয়ে কথা বলতে যাচ্ছি তাও একটি আকর্ষণীয় ঘটনা। তিনি 1996 থেকে 2001 সাল পর্যন্ত ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর 2004 সালে কংগ্রেস তাকে রাজ্যসভায় মনোনীত করেন এবং 2016 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসেবে ছিলেন। রাজ্যসভার সদস্য থাকাকালীন তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কংগ্রেসের পুতুল হিসেবে পরিচিত তিনি আর কেউ নন, তিনি হলেন এম.এস. গিল এবং এইভাবেই কংগ্রেস ভারতের গণতন্ত্র এবং সংবিধানের প্রতি মূল্যবোধ রক্ষা করেছে। তালিকার পরবর্তী নাম হলো নবীন চাওলা, যিনি 2009 থেকে 2010 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চাওলা গান্ধী পরিবারের অনুগত হিসেবেও পরিচিত। নেহরু গান্ধী পরিবারের সাথে চাওলার কথিত যোগসূত্র নিয়ে উদ্বিগ্ন হয়ে 2006 সালে মে মাসে রাজ্যসভার বিরোধী দলনেতা যশবন্ত সিং কংগ্রেস রাজনীতিবিদদের সাথে আজীবন যোগাযোগ এবং এমপি ল্যাডস বিতর্কের কারণে চাওলার নির্বাচন কমিশনার পদ থেকে অপসারণের জন্য ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন। প্রধান নির্বাচন কমিশনার এন গোপালাস্বামী পূর্ণ কমিশন বা নির্বাচন কমিশনার কুরেশির সাথে পরামর্শ না করে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেন যে একজন নির্বাচন কমিশনারকে অপসারণের ক্ষমতা তার কাছে আছে। ইউপি এই অভিযোগগুলোকে উত্থাপন করে এবং চাওলা 20 এপ্রিল 2009 তারিখে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হন এবং 2009 সালে ভারতের সংসদীয় নির্বাচন সম্পন্ন করেন এবং এইভাবেই কংগ্রেস আবার আমাদের গণতন্ত্র এবং ভারতের সংবিধানের আসল মর্ম রক্ষা করেছে। দর্শক বন্ধুরা, এই ঘটনাগুলো বলার আমার একমাত্র উদ্দেশ্য হলো কংগ্রেস আমলে এই সাংবিধানিক পদগুলো কিভাবে পরিচালিত হতো তা আপনাদের সকলকে জানানো। অন্তত বিগত 10-11 বছরে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে রাজ্যসভার সদস্য হিসেবে নিযুক্ত হতে, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা পদ্মশ্রী বা পদ্মভূষণে ভূষিত হতে দেখিনি। যদি ভণ্ডামির কোনো মুখ থাকে তা হলো কংগ্রেস ও তার শরিক দলগুলোর হওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন।